সাফি, আদিবা হোসেন বলছে হাই। তো আজকে মাইশা বলছে আপনার কি শরীর ভালো না? না, শরীর ভালো, আলহামদুলিল্লাহ, আমি সুস্থ আছি। আচ্ছা, আমাকে একটু জানাও যে এই মুহূর্তে আমি যে কম্পিউটারে যে স্ক্রিন শেয়ার করেছি সেটা দেখা যাচ্ছে কিনা? কম্পিউটারের স্ক্রিন যে শেয়ার হয়েছে সেটা দেখা যাচ্ছে কিনা, নাকি ব্ল্যাক আসছে? যদি কম্পিউটারের স্ক্রিন চলে আসে তাহলে ইয়েস লেখো। তো এই হচ্ছে সপ্তম শ্রেণীর গণিত, তোমাদের সাথে আলোচনা করব। অনেকে তোমাদের কাছে একটা প্রশ্ন, মানে তোমাদের মনে একটা প্রশ্ন জাগে, যে সেটা হচ্ছে যে আমি কেন উত্তরটা তোমাদেরকে সরাসরি দিই না? ফেসবুক পেজ থেকে তো সরাসরি কোশ্চেন এবং উত্তর দেয়। সচেতন নাগরিক এবং নাগরিক হিসেবে আমার সন্তান আছে এবং আমি একজন টিচার, এক্স টিচার হিসেবে আমার কাছে যেটা মনে হয় যে আমি আগামী প্রজন্মকে মেধাশূন্য হিসেবে দেখতে চাই না। আগামী প্রজন্মটাকে ভালো, সুন্দর, একটা সুস্থ ধারার প্রজন্ম দেখতে চাই। তো সে লক্ষ্যে আমি গাইডলাইনটা দিয়ে দিই। তো তোমরা যারা আছো এখন এই মুহূর্তে, যারা সপ্তম শ্রেণী আছো, গণিত বইটা নিয়ে এবং গণিত বইয়ের যে বিষয়গুলো আছে আমি একটু আলোচনা করবো, একটু দেখে নিবা কেমন। প্রথমে যেটা আছে সূচকের গল্প। আর একটু জানো, কাইন্ডলি একটু জানো যে তোমাদের কত পৃষ্ঠা পর্যন্ত আছে, এবং আজকে আমি পড়তে 5 দিন সময় আছে, 5 দিন আমরা 5টা পৃষ্ঠা, 5টা অধ্যায় আলোচনা করার সময় পাবো। তো আজকে আমরা আলোচনা করবো প্রথম অধ্যায় সূচকের গল্প। আর যেহেতু সূচকের গল্প এই অধ্যায়টা কিন্তু সপ্তম শ্রেণী তোমাদের জন্য এই প্রথমবারের মতো, এবং এটা মোটামুটি কিন্তু একটু হার্ড একটা চ্যাপ্টার। তো এই চ্যাপ্টার থেকে আমরা আজকে কি কি শিখবো সেটাও আজকে আলোচনা করছি। সূচকের গল্প, এই যে প্রথমে যেটা আসছে এখানে একজন রাজা আছে, তো সূচকে কিভাবে লিখতে হয় এখানে একটু খেয়াল করো। আমরা যদি দেখি, এই রাজার যে গল্পটা, এটা কিন্তু আমরা পড়েছি যে একজন লোক এসে রাজা, আপনার কাছ থেকে কোনো পারিশ্রমিক নেব না, তবে আপনি আমাকে আজকে যা দেবেন তা কালকে তার দেখুন, পরের দিন তার দেখুন, এভাবে লিখতে হবে। তো এভাবে লেখা বলার পরে কিন্তু রাজা কিন্তু মনে করছিল এটা আবার কেমন ব্যাপার, আজকে যদি 2 টাকা দেন কালকে কালকে তার দ্বিগুণ, তারপরের দিন তার দ্বিগুণ, তারপরের দিন তার দ্বিগুণ, এভাবে। আমরা এটাকে কিন্তু মনে করো আমরা এখানে একটি কাগজ শ্রেণীকক্ষে করেছ, কেমন? একটা কাগজ যদি নিয়ে থাকো এবং সেই কাগজটাকে যদি ভাঁজ করো তাহলে কিন্তু দ্বিগুণ হবে, এবং সেই কাগজটাকে যদি ভাঁজ করো 4 গুণ, ভাঁজ করলে 8টা, তারপরেরটা হচ্ছে 16টা। অনুরূপভাবে আমরা কিন্তু এটাকে এভাবেও লিখতে পারি। আমরা কিন্তু যারা লিখি সেটা হচ্ছে যেমন 2, তো এই যে পেজটা আছে এই পেজে একটু খেয়াল করি, আমরা যদি খেয়াল করি সেখানে আছে যে A4 সাইজের একটা বড় খাতার আমরা কাগজ নিতে হবে এবং সেটা ভাগে ভাগ করবো। এখন 4 ভাগে যখন ভাগ করা হবে তখন এখানে কি আসলো? প্রথম ভাজে 2টি সংখ্যা হবে, দ্বিতীয় ভাজে কয়টা হবে? 4টা, তৃতীয় ভাজে হবে 8টা, চতুর্থ ভাজে 16টা, পঞ্চম ভাজে হবে 32টা।
আর যদি কততম ভাঁজ 3 ঘর সমাজে 3 হয়, প্রথম ভাঁজে হবে 3টা, দ্বিতীয় ভাঁজে হবে 9টা, তৃতীয় ভাঁজে হবে, প্রথম ভাঁজে 3টা হলে দ্বিতীয় ভাঁজে হবে 9টা, তৃতীয় ভাঁজে হবে 81, চতুর্থ ভাঁজে আরো বেশি। এভাবে আমরা কতটি সংখ্যা যেটা করি, এই সংখ্যাগুলোকে গুণ আকারেও লেখা যায়। আমি এখানে 2 × 2 × 2 লিখি, তাহলে গুণফল কত হবে? গুণফল এখানে 2 × 2 × 2, আমরা যদি 2 × 2 × 2 লিখি, এখানে কিন্তু আমাদের যে ব্যাপারটা আসে, যখন গুণ আকারে যদি গুণ করতে চাই, তাহলে এখানে যদি 2 হয় বা 3 যদি হয়, 4 যদি হয়, তো প্রত্যেক ক্ষেত্রে কিন্তু আমাদের গুণ করতে হয়। তো গুণ করে সে গুণে নিতে হবে। এই ছকটা যদি দেখো তাহলে একটু বুঝতে পারবো সূচকের আকার। এখানে সূচকের আকারটা কিভাবে আছে, 10 × 10, 10 কে 10 দ্বারা গুণ করলে কত হয়? 100। 10 এর উপর এই যে 2টা আছে, একটু খেয়াল করো, এই যে 10 এর উপর 2 আছে এবং এই দেখো 10, এখানে একটু খেয়াল করো, 10 × 10 এবং 10 এর উপর যে 2 আছে, তাহলে 10 কতবার আছে? এখানে 2 বার। কতবার আছে? এই 10, এখন 10 10 × 10 কত হবে? 100। এখানে 10 কতবার আছে? 2 বার। 10 কে 10 টু দি পাওয়ার 2। অনুরূপভাবে 10 যদি 3 বার থাকে, এখানে 3 বার আছে, দেখো তাহলে কত হবে? 3, এবং 10 টু দি পাওয়ার 3। এখন 10 টু দি পাওয়ার 3 যতটা পাওয়ার আছে ততটা শূন্য হবে, মনে রাখবা শুধু 10 এর উপরে যতটা পাওয়ার থাকে 1 এর পরে ততগুলো শূন্য হয়। অনুরূপভাবে 10 টু দি পাওয়ার 4 যদি আমরা লিখি, তাহলে 1 এর পরে 4টা শূন্য হবে, 10 টু দি পাওয়ার 4। এরকম ভাবে আমাদের লিখতে হবে। এরপরে যেটা আছে, তোমরা কি বুঝতে পারছো? হয়, এখন যদি এর পরটা যদি এখানে 5টা 6টা হলে 10 টু দি 6 হবে, আর 10 টু দি 6 হলে এখানে শূন্য হবে 6টা, 10 টু দি 7 হলে শূন্য হবে 7টা। এরপরে যদি আমরা দেখি পরেরটা, এই যে এই পৃষ্ঠা, এখন একটু খেয়াল করো, এই যে আমি একটা জিনিস দেখলাম, এখানে এই যে 3 কিন্তু আমার বেজ বা ভিত্তি, আর এই যে 4 এটা হচ্ছে সূচক, ঘাত বা পাওয়ার বা এক্সপোনেন্ট বা পাওয়ার, মানে 3 এর পাওয়ার হচ্ছে 4, 3 এর পাওয়ার 4, 3 এর পাওয়ার 4 মানে হচ্ছে 3 কে 4 দ্বারা গুণ নয়, 3 কে 3 × 4 নয়, কারণ 3 × 4 যদি হয় তাহলে হবে 12। বাট এখানে কি আছে দেখো, এখানে আছে 3 × 3 × 3, 3 × 9, 9 কে যদি আবার 9 দ্বারা গুণ করা হয়, 9 কে আবার 3 দ্বারা গুণ, আবার যদি 3 দ্বারা গুণ করা হয়, তাহলে একটা জিনিস খেয়াল করো, 3 × 3, তাহলে এটা গুণ করলে কত হবে? 3 × 3 হবে 9, ইন্টু 3 × 3 9, তাহলে এটা হবে 81। কেমন? তাহলে 3 টু দি পাওয়ার 4 মানে 12 নয়, 3 টু দি পাওয়ার 4 মানে হচ্ছে 81। এই অষ্টম শ্রেণীটা কখন করবো? অষ্টম শ্রেণীটা একটু পরে করব। আচ্ছা, একটু এরপরেই করবো, একটু লাইনে তোমরা থাকো। আচ্ছা, এখন দেখো এখানে যে আমি অঙ্কটা দেখালাম, এরকম যদি এখানে যদি 3 টু দি 4 না হয়, এখানে যদি হইতে 5 টু দি পাওয়ার 4, আমি একটু দেখে দিলাম 5 টু দি পাওয়ার 4 সমান কত হবে। আমরা যদি স্বাভাবিকভাবে লিখি তাহলে এভাবে দেওয়া হয়, 5 × 4 ইকুয়ালস কত হবে? 20। আমরা এটা ভাবি, বাট যদি আমরা এভাবে লিখি 5 × 4 মানে হচ্ছে 5 কে 4 বার গুণ। তাহলে এখন দেখি এভাবে 5 গুণন 5 কত হবে? 25 গুণন 25, তাহলে কত হলো? 25। দেখি কত হয় 25 25 গুণ করলে। 5 × 5 = 25, 5 × 10 = 12, এই ঘরটা কাটা গেল, 5 × 10 = 0, হাতে 1, 2 4 রাখে 5, 625। তাহলে 5 টু দি পাওয়ার 4 সমান হতে হবে 625। এটাই কিন্তু
কারেক্ট, বাট এই যে আমরা লিখছিলাম ভুল। এটা কাটা। এতটুকু কি বুঝতে পেরেছো কিনা? আচ্ছা, যদি এখানে কোনো প্রশ্ন থাকে একটু আমাকে বলো, তারপর আমি লাইনে যাব এবং আজকে সূচকের এই অধ্যায়টা শেষ করব সপ্তম শ্রেণীর জন্য। আচ্ছা, কোনো প্রবলেম নেই, থ্যাংক ইউ ভেরি মাচ। তাহলে আমরা পরে যাচ্ছি। বিষয়টা একটু মুছে নেই। আচ্ছা, এখানে যেটা বলা হলো 3 এর সূচক বা ঘাত 2, এখানে পড়া হবে 3 টু দি পাওয়ার 2। দেখো এটাকে কিভাবে পড়া হয়, 3 টু, এটা যদি এভাবে না হয়ে এভাবে হতো, এই 3 টু দি পাওয়ার 2 এভাবে না হয়তো, এভাবে যদি হইতো 4 স্কয়ার, তাহলে এটাকে পড়া হতো 4 টু দি পাওয়ার 2। আচ্ছা, এরপর হচ্ছে 3 এর সূচক বা ঘাত, সূচক বা ঘাত হচ্ছে 3, আর এই 3 এর 4 ঘাত 4, যদি 3 2 হয় তাহলে টু দি পাওয়ার 2 বা 3 স্কয়ার, তারপর হচ্ছে কিউব বলা হয় বা ঘন বলতে পারি। এই 3 এর সূচক বা ঘাত 3, 3 টু দি পাওয়ার 3 অথবা 3 কিউব বলতে পারি, বাট 3 পরে কেমন। তাহলে যেটা আমরা বলবো, এই যে এখানে যদি হয়ে এখানে যদি 9 হতো, 9 এর পর যদি 12 হতো, তাহলে আমরা পড়তাম 9, পড়তাম 9 12। কেমন, প্রশ্ন থাকে একটু জানাও, এতটুকু বুঝতে পারছি কিনা। হ্যাঁ লাবিবা, আমরা একটু পরে করবো, কেমন, লাইনে থাকো, আমরা একটু পরে তোমাদেরটা গণিতটা দেখানোর পরে দেখাবো, আর নবম বাংলাটা হবো। তো আশা করি এতটুকু তোমরা কিভাবে পাওয়ার বলতে হয়, কিভাবে কি করতে হয়, এটা বুঝতে পেরেছো। আচ্ছা, এরপরে যদি বলা হয়, এই যে তোমাদের বইয়ের ছক একটু দেখো, এই ছকটা একটু খেয়াল করো। এখানে আমার যে বেস 10, আর বেস 10 এর উপরে এই ঘাতগুলো যখন দেওয়া হলো, বেস 10 এর উপরে এই যে ঘাতগুলো আমরা দিলাম, দেখো এখানে আছে কত, 1 2 3, তাহলে এইখানে হবে, এখানে হবে এখানে হবে 10 গুণন 10 গুণন 10, আর এখানে 10 গুণ 10, এখানে পাওয়ার হবে 10 স্কোয়ার। এরপর হচ্ছে এখানে তাহলে এভাবে হবে 10 গুণন 4, আর এই যে এখানে ছিল 10 টু দি পাওয়ার 4, আর এখানে ছিল 10 টু দি পাওয়ার 6।
এটুকু বুঝতে পেরেছো কিনা বলো? এটুকু যদি বুঝতে পারো, এবং নিচেরটা আমি একটু শর্ট পূরণ করে দেখাবো। আচ্ছা, তারপরে যেটা আছে সেটা একটু দেখি। তো এবার আমরা তাহলে এই ছকটা যখন দেখলাম, এখন আমরা এই ছকটা কিভাবে পূরণ করে সেটা দেখব। তাহলে দেখি এই ছকটা কিভাবে পূরণ করা যায়। আচ্ছা, সূচকীয় আকার এখানে কয়টা 7 আছে দেখি। 1 2 3 4 5 6 7 8 9। আচ্ছা, একটা জিনিস বলি, এই যে 7 আছে এবং 7 এর উপরে কিন্তু কিছু নাই। আমরা জানি গুণের সময় উপরে একটা পাওয়ার থাকে, এখানে একটা একটা করে 1 থাকে এবং সেই পাওয়ার গুলো যোগ হয়, আর কিছু না। সূচকের সময় পাওয়ার গুলো যোগ হয়। হ্যাঁ, তো এই যে 7 আছে, 7 এর উপরে একটা 1 আছে এবং সেই 1 গুলো যোগ হবে। খেয়াল করে তাহলে দেখি কয়টা 1 হয়। আর আমার নিচে যে 7 বেস, এটা ঠিকই থাকবে। তো দেখি আমার এখানে বেস কত আছে, 7, এবং সবগুলো কিন্তু 7। তার সূচকের আকারে যদি আমি লিখি, এখানে বেস কত, 7, কিন্তু এখানে পাওয়ার কত, 1 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14। তাহলে এখানে পাওয়ার হবে 7^14। তো এখানে ভিত্তি কত, এখানে ভিত্তি হচ্ছে 7 আর ঘাত কত, 14। বুঝতে পেরেছো কিনা বলো? আবার এইটা দেখো তো, এই যে এটার উপর কিন্তু একটা 2টা 3টা 4টা 5টা, তাহলে এখানে হবে 14^5। আচ্ছা, এখানে ভিত্তি কত, 14, আর পাওয়ার কত, 5। তো এটা মনে হয় বুঝতে পেরেছো। আর এটুকু যদি কোনো সমস্যা থাকে বলো। এবং এই যে 21 আছে, 21 এর মতন করে কিছু নাই, তাহলে 21 এর টু দি পাওয়ার কত হবে, এখানে 1 1 দিলেও হয় না দিলেও হয়। তাহলে এখানে পাওয়ার বেজ হচ্ছে 21 এবং পাওয়ার হচ্ছে। এতটুকু নিশ্চয়ই বুঝতে পেরেছো। যদি এর ভিতরে কারো কোনো প্রশ্ন থাকে আমাকে একটু প্রশ্নটা জানাও।
হ্যাঁ, লাবিবা, আমি ক্লাস 8 কমপ্লিট করে ক্লাস 6 করাবো। এটার বাংলা তো 8 কমপ্লিট করার পরে 6 করাবো, ততক্ষণ সাথে থেকো। আচ্ছা, এতটুকু কি বুঝতে পেরেছো সপ্তম শ্রেণী তোমরা যারা আছো? এরপরে আমরা পরবর্তী যে ধাপটা আছে এটা যাই। এখন এই যে রাজার জায়গায় এভাবে পরীক্ষা আসতে পারে যে মনে করো তোমরা কোনো কাজ করছো বা তুমি কোথাও কাজ করছো, তোমাকে কেউ নিয়োগ দিয়েছে। এখন তোমাকে দেওয়া হবে একদিন, তার সূচকে তোমাকে প্রথম 2 টাকা বা 1 টাকা, 1 টাকা দেওয়া হবে। তো পরের দিন দেওয়া হবে এটা, তার পরের দিন এইটা, এবং 29তম দিন এইটা, এবং 30তম দিন এটা। তাহলে এটা কত বের করতে হবে, এভাবে কিন্তু বের করতে হবে তোমাদেরকে। হ্যাঁ, মানে এরকম বলা হতে পারে আমরা এখন বর্তমান সময় আমরা প্রত্যেকেই কোনো না কোনো কাজ করি, মুক্ত পেশায় কাজ করি। তো তুমি যখন কারো কাজ করো তখন তোমাকে বলা হলো যে তোমাকে কোনো বেতন দেওয়া হবে না, তোমাকে শুধু এভাবে দেওয়া হবে। অথবা এই যে কেন্দ্রির যে গল্পটা আছে সেই কেন্দ্রির গল্প থেকেও দেওয়া হতে পারে। এখন এই কেন্দ্রিক গল্প থেকে এভাবে দিতে পারে, অথবা এখানে যেটা বলা হচ্ছে, অথবা এই কেন্দ্রিক গল্পের জায়গায় এভাবে দিতে পারে যে তোমাদেরকে শ্রেণীতে যতজন শিক্ষার্থী আছে তাদেরকে রোল ধরা হলো, এবং শিক্ষক তোমাদেরকে একটি পুরস্কারের ঘোষণা করা হলো যে কে কোন পুরস্কার পাবে, এভাবেও করে দিতে পারে। তো দেওয়া তো অনেকভাবেই যাবে। হ্যাঁ, এখন দেখি তাহলে প্রথম দিনের ক্যান্ডিটা যেরকম ছিল 5 দিন ধরে ক্যান্ডি দেওয়া হবে। তো সেক্ষেত্রে কয়েকটি নিয়ম, যে প্রথমত কে কতটি করে ক্যান্ডি পাবে তা নির্ভর করবে প্রত্যেকের রোল নম্বরের উপর। প্রত্যেক শিক্ষার্থীর রোল নম্বর শেষে অঙ্কের সাপেক্ষে এই ক্যান্ডি প্রদান করা হবে। রোলের শেষ অঙ্ক যা একজন শিক্ষার্থীকে সে সংখ্যাকে ক্যান্ডি দেওয়া হবে। আচ্ছা, মনে করো কারোর রোল হচ্ছে 11, তাহলে সে ক্যান্ডি পাবে 1টি। আর হচ্ছে 9 বা 19 সে ক্যান্ডি পাবে 9টি। এভাবে প্রথম দিন প্রাপ্ত ক্যান্ডির সংখ্যা, এখন পরের দিন দ্বিতীয় দিন একজন শিক্ষার্থী প্রাপ্ত ক্যান্ডির সংখ্যা হবে আগের দিনে পাওয়া ক্যান্ডির সংখ্যার সাথে তার রোলের শেষ অঙ্কে গুণ করে গুণফল যা হবে তাই। আগের দিনে ক্যান্ডি, আচ্ছা আগের দিন কটা পেয়েছিলাম? 9টা। এবং তারপরের দিন, আচ্ছা এখন মনে করো কারো রোল হচ্ছে 19, সে প্রথম দিন ক্যান্ডি পেয়েছিল, এখানে সে প্রথম দিন ক্যান্ডি পেয়েছিল কোনটা? 9টা। পরের দিন সে ক্যান্ডি পাবে তার 9 গুণ, তাহলে পরের দিন সে ক্যান্ডি পাবে 81টা। এবং পরের দিন সে ক্যান্ডি পাবে তার ওই রোলের সংখ্যা গুণ, তাহলে 81 গুণন 9। তো এভাবে। তো এখানে আবার কেউ মন খারাপ করো না যে যার রোল 19 সে এতগুলো ক্যান্ডি পাবে, বাট যার রোল 1 সে কি করবে, সে প্রথম দিন পাবে 1টি, দ্বিতীয় দিন পাবে তার সাথে 1 গুণ করলে